নমস্কার, আমি জয়ন্ত ঘোষাল বলছি। হাড়ির খবর নিয়ে আবার এসে গেছি আপনাদের সামনে। এবার আমার আলোচ্য বিষয় হলো মুর্শিদাবাদ, এবং মুর্শিদাবাদ টেকনিক্যালি মালদা জেলায় শামসেরগঞ্জ সুতি। যা ঘটেছে তা আপনারা সবাই জেনে গেছেন, কিন্তু এই ঘটনাটা কেন ঘটলো, কিভাবে ঘটলো, সেটা জানানোই আমার হাড়ির খবরের প্রধান কাজ। এই আলোচনাটা শুরু করার আগে আমি আপনাদের আগাথা ক্রিস্টির একটা উপন্যাসের একটা সংলাপ সেটা মনে করাতে চাই। সেখানে আগাথা বলেছিলেন যে গোয়েন্দা তার মুখ দিয়ে কে খুন করেছে, কে দায়ী, সেটা জানতে গেলে প্রথম দেখতে হবে যে হু ইজ দ্য বেনিফিশিয়ারি, কার লাভ, এই খুনটা করে কার লাভ। যার লাভ তার দিকে আগে দিক নির্দেশ করতে হবে। শামসেরগঞ্জ এবং সুতিতে যা ঘটল, নির্মম হত্যাকাণ্ড, পিতা পুত্র, ঘটনাচক্রে তারা হিন্দু। এই হিন্দু পিতা পুত্রের মৃত্যু এখন বিরাটভাবে প্রচার হচ্ছে। আরএসএস এর পক্ষ থেকে স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হয়েছে। প্রান্ত প্রচারকরা বিভিন্ন রাজ্যের তারা স্বাক্ষর সংগ্রহ করছে। সেখানে তারা বলছে যে পশ্চিমবঙ্গে যে হিন্দু নরমেধ যজ্ঞ শুরু হয়েছে, এবং সেই নরমেধ যজ্ঞের আপনার মতো একজন ব্যক্তিত্ব, আপনার মতো একজন সচেতন নাগরিক স্বাক্ষর করবেন, এটা আমরা মনে করি। এবং সেটা হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে ইন্টারনেট প্রযুক্তির সাহায্যে পাঠানো হচ্ছে ভারতের যত ভোটার আছে, যত নাগরিক আছেন তাদের কাছে। এবং সেখানে কিছুই করতে হবে না, শুধু লিখতে হবে এগ্রি। আপনি এটাতে ইয়েস বলবেন, ইয়েস নো দুটো করা আছে, আপনি ইয়েস বলবেন। टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবারে নোর অপশনটাও রাখা হচ্ছে না, বলা হচ্ছে যে আমি জানি আপনারা স্বাক্ষর করবেন এবং আপনি এতে স্বাক্ষর করে হ্যাঁ বলবেন। এটাতে এই স্বাক্ষর সংগ্রহ অভিযানে এমন অনেকের কাছে পাঠানো হচ্ছে যারা স্বাক্ষর করবে না, সেটাও আরএসএস এর নেতৃত্ব জানে। কিন্তু পশ্চিমবঙ্গেরও বহু নেতা নাগরিকদের কাছে যাচ্ছে। সেটা কেন হচ্ছে না, এটাতে কিন্তু একটা প্রচারও হচ্ছে, এটাতে কিন্তু একটা পেনিট্রেশনও হচ্ছে। এটা কিন্তু একটা লং টার্ম স্ট্র্যাটেজি আছে, শুধু শর্ট টার্ম নয়। এটা আরএসএস কিন্তু অনেক দীর্ঘমেয়াদী রণকৌশল নিয়ে থাকে। দেখুন, এই ঘটনাটাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেকায়দাতে ফেলার রণকৌশল, সেটা তারা পারবে কি পারবে না সেটা ভিন্ন প্রশ্ন, সেটা ভিন্ন আলোচনা। যেমন আমি মনে করি এবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রণকৌশলে পরাস্ত করতে ব্যর্থ হয়েছে বিজেপি এবং আরএসএস নেতৃত্ব। আগামী দিনে কি হবে সেটা পরের কথা, কেননা বিজেপির এবং আরএসএস এর অ্যাপ্রোচটা হচ্ছে একদম লাগে রহ মুন্না ভাই, অর্থাৎ আমি হেরে যাচ্ছি, আমি পারছি না। কিন্তু হেরে যাওয়ার পরের দিন থেকে কিছু ভালো ছাত্ররা এরকম হন যে যেটা অ্যাচিভ না করার পরেও পরীক্ষা পাশ করতে পারিনি, কিন্তু তার পরের বছর থেকে আবার আমি চেষ্টা শুরু করে দেবো। এটা টেনিদার অ্যাপ্রোচ নয়। এটা কিন্তু অনেক সময় মেধাবী ছাত্ররাও করে, প্রথমবার আইএস পায় না, দ্বিতীয়বার আইএস পায় না, যতদিন না আইএস পাচ্ছে না ততদিন আইএস পরীক্ষা চেষ্টা করেই যাচ্ছে। এই দম এটা কিন্তু আবার বিজেপির আছে, এটা মানতেই হবে আপনাকে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে পেরে উঠছে না। বিজেপি কিন্তু অখিলেশ যাদবকে 10 গোল দিতে পারে, আমার ওপিনিয়ন এটা। ওরা কেজরিওয়ালকে পর্যন্ত জেলে পুরেও কেজরিওয়াল হিরো হতে পারেনি, যেটা কিন্তু হেমন্ত সোরেনের সঙ্গে পেরে ওঠেনি।
শেষ পর্যন্ত শেষ হাসি তো মানে হেমন্ত সোরেন হেসেছে। সুতরাং জেলে ঢোকানোর যে রাজনীতিটা, তাতেও কিন্তু কোনোটাতে সফল, কোনোটাতে ব্যর্থ। এইবারে আমরা চলে আসি এবারের আলোচনাতে। দেখুন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন কি বলেননি আপনি ভুলে যান, আমি সেটাতে যাচ্ছিই না। মমতার বক্তব্যের প্রেক্ষিতে আমার হাড়ির খবর নয়। হোম মিনিস্ট্রির রিপোর্টটা একটা আন্ডারস্টুড কপি আমরা বলি, অর্থাৎ সেখানে হোম মিনিস্ট্রি তারা তথ্যটা দেয়, কিন্তু কোনো হোম মিনিস্টার বা হোম সেক্রেটারিকে কোট করা যায় না। এটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। এটা যখন আডবাণী হোম মিনিস্টার ছিলেন, যখন চিদম্বরম হোম মিনিস্টার ছিলেন। टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप, नाम याद रखना। সুশীল সিন্ধে যখন হোম মিনিস্টার ছিলেন, আমরা তখন দিল্লিতে নর্থ ব্লকে হোম মিনিস্ট্রি কভার করি, অনেক সময় কিন্তু এটা হতো। অর্থাৎ আমরা মানে দাউদ ইব্রাহিমকে নিয়ে একটা হয়তো কপি হলো, যেটা হোম মিনিস্ট্রি বলে দিল যে দাউদ ইব্রাহিমের ব্যাপারে আমরা এই তথ্য পেয়েছি। এমনকি অনেক সময় হোম সেক্রেটারি বা তারা ডেকেও ব্রিফ করে, কিন্তু সেটাকে আমরা ইংরেজিতে বলতাম নন অ্যাট্রিবিউটিং ইনপুটস। অর্থাৎ আমি কাউকে অ্যাট্রিবিউট করতে পারছি না, কাউকে কোট করতে পারছি না। সেই নন অ্যাট্রিবিউটিং ইনপুটস অনুসারে এবারে অমিত শাহ দপ্তর জানালো যে এই ঘটনাটা যেটা ঘটেছে সেটা কিন্তু বাংলাদেশ থেকে হয়েছে। অর্থাৎ বাংলাদেশটাকে লিঙ্ক করা হলো, অমিত শাহ দপ্তর থেকেই বলা হয়েছে। সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি যে বাংলাদেশে লোকেরা এসে করেছে, সেটা কিন্তু হোম মিনিস্ট্রি থেকে বলা হয়েছে। এবং এএনআই সংবাদ সংস্থা সেই খবরটি প্রচার করে, এবং এএনআই এর সংবাদ সংস্থার কাজ করেছে। আমাকে যদি এই খবরটা দেয়া হয় এবং হোম মিনিস্ট্রি থেকে, আমিও করব। এবং এজেন্সিকে দেওয়া হয়েছে এই জন্যে যাতে এটাও স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, এটার মধ্যেও কোনো রকম কোনো নতুন কিছু নেই। অর্থাৎ পিটিআই কিংবা এএনআই এই দুটি সংবাদ সংস্থাকে দেয়া হলে সবাই পায়। এএনআইকে দিলে সব চ্যানেল, সব ডিজিটাল পায়, পিটিআইকে দিলে সমস্ত নিউজ পেপার সংবাদ মূলত প্রিন্টে বেশি যায়। আর এখন প্রিন্টের থেকে ডিজিটাল এবং ইলেকট্রনিকের গুরুত্ব বেশি, ডিজিটালের গুরুত্ব আরও বেশি। সুতরাং এএনআই এর একটা বড় ডিজিটাল সেকশন আছে, সুতরাং দেয়া হলো। সেখানে বাংলাদেশ সরকার কিন্তু ডিনাই করেছে। বাংলাদেশ সরকারের প্রধান যে উপদেষ্টা ইউনূস সরকারের, তারা বলেছে বাংলাদেশের এখানে কোনো ভূমিকা নেই। বাংলাদেশ সরকার সংখ্যালঘু, ভারতের যারা সংখ্যালঘু তাদেরও কিন্তু নিরাপত্তার জন্য তারা ব্যস্ত। পশ্চিমবঙ্গ সরকার এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে, এবং গ্রেপ্তার যে করেছে তাদের মধ্যে যিনি গ্রেপ্তার হয়েছে সে কাছাকাছি থাকে, সে স্থানীয়, এবং তার নাম হচ্ছে ইনজামুল হক। ইনজামুল হককে নিয়ে 3 জন হয়েছে, এবং ইনজামুল হক স্থানীয় বাসিন্দা। সঙ্গে সঙ্গে মানে বিরোধীরা, পশ্চিমবঙ্গের বিরোধীরা, তারা বলতে শুরু করেছেন যে তাহলে স্থানীয় লোকেরাই তো গ্রেপ্তার হয়েছে, কোনো বাংলাদেশের লোক তো গ্রেপ্তার হয়নি, তাহলে আমি কি করে বলবো যেটা বাংলাদেশ করেছে? বাংলাদেশের জামাতপন্থী জঙ্গিরা করেছে। দুটো কথা এখানে আমার বলার আছে। প্রথম কথা হচ্ছে, জামাত করেছে কি করেনি সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়, জঙ্গিরা তারা করেছে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা জামাতেরও অনেকগুলো ফেস আছে। জামাত কিন্তু একটা আনুষ্ঠানিকভাবে একটা রাজনৈতিক সংগঠন, যারা প্রেস বিবৃতি দেয়, যাদের জামাতের অফিস আছে। এই তো কিছুদিন আগে ভারতীয় সাংবাদিকরা গেছিল, জামাত তাদেরকে ইনভাইট করে তাদের অফিসে নিয়ে গিয়ে সাক্ষাৎকার দিয়েছে, এবং সেখানে জামাত নেতারা বলেছে যে তারা ভারতের সঙ্গে সুসম্পর্ক চায়। সুতরাং এটা জামাতের একটা অফিসিয়াল দিক, এটা তালিবানের ক্ষেত্রে হয়। আবার আরেকটা আছে যারা নিষিদ্ধ সংগঠন জামাতের, যারা আন্ডারগ্রাউন্ড অর্গানাইজেশন। আপনি মনে করে দেখুন, নকশালদের ক্ষেত্রেও এটা হয়েছিল, মাওবাদীদের ক্ষেত্রেও এটা হয়। অর্থাৎ একটা আনুষ্ঠানিক অফিসিয়াল একজন অধ্যাপক, তিনি মাওবাদী অধ্যাপক, তিনি তো জঙ্গি নন। এইবারে দেখা গেল যে যারা করেছে তারা কিন্তু জামাত নাও হতে পারে, স্থানীয় হতে পারে, কিন্তু এই স্থানীয় লোকেদের হায়ার করা এটাও একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। কাশ্মীরে যারা স্টোন থ্রোয়িং, বাচ্চা বাচ্চা ছেলেগুলো যে পাথর ছোড়ে, তারা যে কোনো একটা জিহাদি হয়ে গিয়ে কাশ্মীরে করছিল তা নয়। তাদেরকে বাইরে থেকে একটা শক্তি তারা ওদেরকে স্পন্সর করে, হায়ার করে। এটা তো বলিউডের, হলিউডের বহু ছবিতে, আজকাল তো ওটিটি প্ল্যাটফর্মেও বহু দেখা যায় যে কিভাবে হায়ার করা হয়। আমি বাংলা ছবিও দেখেছি
যেখানে দেব আর এরম ভাবে ব্যবহার হচ্ছে, একটা বাংলা ছবি তো দেখছিলাম। সুতরাং এই জিনিসটা কাউকে জঙ্গি সংগঠন কাউকে হায়ার করে। যখন পার্লামেন্ট অ্যাটাক হয়েছিল তখন একজন অধ্যাপক অ্যারেস্টেড হলো, থাকতো সে দিল্লি রাজেন্দ্রনগরের ওখানে, আর জামিয়া মিলিয়াতে পড়াতো, সে কোনো রকম ভাবেই সে পাকিস্তানের লোকই নয়, অথচ তাকে হায়ার করা হয়েছিল। তো এই যে লোকাল এজেন্সি, কাউকে হায়ার করে নেওয়া, তার মধ্যেও স্তর থাকে, কাডার থাকে, নেতা থাকে, আইডিওলগ থাকে, আবার তার মধ্যে স্টোন থ্রোয়িং যেটা, সেটা কেউ কিছু বোঝে না, বাচ্চা ছেলে কতগুলো পয়সা দিয়ে দেওয়া হলো, যা ছুড়ে দিয়ে। তো এই অ্যাপ্রোচটা এখানে কার্যকর হয়েছে, এবং সেখানে কিন্তু বাইরে থেকে পাক ভূমিকা থাকতে পারে। পাকিস্তান, বাংলাদেশ, তারা একটা অক্ষ তৈরি হয়েছে, এবং এতদিন ধরে বাংলাদেশে শেখ হাসিনা যেটা করতে দিচ্ছিলেন না, এখন সেটা অনেক বেশি হচ্ছে, এবং সীমান্তে দায়িত্বটা বিএসএফ এর, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং যেসব সাংবাদিকেরা ওখানে গেছেন বাংলাদেশের সীমান্তে ওই জায়গাটা দেখতে, তারা কিন্তু বলছেন যে এই যে শামশেরগঞ্জ এবং এসব জায়গাতে যাওয়া, বাংলাদেশের বর্ডার খুব দূরে নয়, কয়েক কিলোমিটারের ব্যাপার, এবং আসা যাওয়া বাংলাদেশ থেকে ওখানে চলতেই থাকে, আমরা সবাই জানি। হ্যাঁ, রাজ্য পুলিশের কি কোনো ভূমিকা নেই? আইন শৃঙ্খলার অবনতি, স্টেটের সাবজেক্ট, ল অ্যান্ড অর্ডার, সেখানে রাজ্য পুলিশের ভূমিকা আছে বলেই তো সেখানে পুলিশের আইসি বদল হয়েছে ওখানে, এবং নতুন অফিস তৈরি করা হয়েছে। সুতরাং এটা কিন্তু একটা পোস্ট ইভেন্ট ইন্টেলিজেন্স এবং পুলিশের যে তৎপরতা, এটা পৃথিবী জুড়ে চিরকাল হয়েছে, এবং ঘটনা ঘটেই। ইন্টেলিজেন্স ফেলিওর যদি বলেন, ইন্টেলিজেন্স ফেলিওর চিরকাল, সে তো আমেরিকায় লাদেনের অ্যাক্টিভিটিসের সময়ও বিরাটভাবে এফবিআই সমস্ত ফেলিওর তো হয়েছে, এবং তারপরে তো তারা ব্যবস্থা গ্রহণ করেছে। সুতরাং এই ব্যবস্থা নেওয়া, ঘটনা ঘটা, এটা পৃথিবীর ইতিহাসে বারবার হয়েছে। কিন্তু এবারে এর রাজনীতিটা কি? রাজনীতিটা হচ্ছে যে এখানে যদি বারবার, যেটা দিল্লিতে, এবারেও আমি দিল্লিতে অনেক বিজেপি নেতারাও বলছেন যে আমাদের ফ্রাস্ট্রেশনের প্রধান কারণ হচ্ছে যে আমরা কিছুতেই এই 30%টা ভাঙতে পারছি না। আসামে পেরেছি এবং পশ্চিমবঙ্গে পাচ্ছি না। শতকরা 30% যদি মুসলমান ভোট হয়, তাহলে 70% হচ্ছে হিন্দু বা অন্যান্য কমিউনিটি মিলে, নন মুসলিম। এই 30%-এর মধ্যে নানান রকমের মুসলিম আছে। প্রথমে ওএসিকে দিয়ে, মিমকে দিয়ে দল গঠন করে ভাবা হয়েছিল, মিম অনেকগুলো পুরো নির্বাচনেও প্রার্থী দিয়ে একটা ট্রায়াল এরা শুরু করেছিল। কিন্তু প্রথম কথা হচ্ছে যে ওএসির সাথে এখানকার যারা কলকাতার ইমাম, তাদের সম্পর্ক ভালো নয়। হায়দ্রাবাদের ইমামের সাথেও কলকাতার ইমামদের মধ্যে অনেক প্রবলেম আছে। এখন ওএসি তার ফলে দেখলো যে নিজেকে উইথড্র রেখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আইএসএফ কে হায়ার করে তার মাধ্যমে সমস্ত, এবং ফাইন্যান্সিয়াল সাপোর্টটা তো আছেই, টাকার তো কোনো অভাব নেই বিজেপির রাজকোষে। সুতরাং সেটা সমস্ত জিনিসটা যদি অর্গানাইজ করা যায়, এবং সেক্ষেত্রে ভোট ভাগাভাগি হতে পারে। কিন্তু ভোট ভাগাভাগি তো হলোই না, উল্টে ফুরফুরা শরীফেই সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন, এবং ফুরফুরা শরীফের মধ্যে যিনি প্রধান নিয়ন্ত্রক, মানে একটা পিতা সুলভ একজন প্যাট্রিয়ার্ক অফ ফুরফুরা শরীফ, তিনি এখন মমতার সঙ্গে চলে এসেছেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কেও তো বিজেপি আন্ডার এস্টিমেট করে না। তারা সবসময় আমাকে এটা বলে যে বরং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইলেকটোরাল পলিটিক্সে, স্ট্র্যাটেজিক যে পলিটিক্স, সেখানে কিন্তু অমিত শাহকে টক্কর দিতে পারে, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ই পারেন। এবং সেই কারণে মুসলিম ভোটটা কিছুতেই ভাঙা যাচ্ছে না, উল্টে মুসলিম ভোটটা কনসলিডেটেড হচ্ছে। উল্টে আবার হিন্দু যে ভোট, এই একটা তোমাদের হয়েছে পশ্চিমবঙ্গের হিন্দুরা, এটা আমাকে এবারে বিজেপির এক নেতা বলছিল, যারা তোমাদের আমাদের উত্তরপ্রদেশে এসে, উত্তরপ্রদেশের ভদ্রলোক থাকেন, উত্তরপ্রদেশে দেখো, উত্তরপ্রদেশের হিন্দু আর পশ্চিমবঙ্গের হিন্দু এক নয়। পশ্চিমবঙ্গের হিন্দু না, এই এক তো হচ্ছে রাজা রামমোহন রায়, তিনি একটা ব্রাহ্ম ধর্ম করে দিয়ে হিন্দুদের এমন একটা করে দিয়ে গেছে, তিনি তো অর্ধেক ইসলাম আর অর্ধেক হিন্দু সব মিশিয়ে টিশিয়ে কি করেছে, যে কারণে বিজেপি কিন্তু খুব রামমোহন রায়ের কথা বলে না। বিজেপি কিন্তু ভারতের যে প্রথম আধুনিক পুরুষ, যিনি ভারতে রেনেসা নিয়ে এলেন,
সেই রাজা রামমোহন রায়কে নিয়ে খুব বেশি কোনো উৎসব, কোনো মিছিল, রাজা রামমোহন রায়ের জন্মদিবস পালন সেসব করতে দেখি না। শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে যেটা হয় সেটাও তো যথেষ্ট নয় বলে অনেকে আবার বলেন। বিজেপির মধ্যেও অনেকে বলেন যে শ্যামাপ্রসাদ মুখার্জির যে বাঙালি আইডেন্টিটি, সেখানে বাঙালির যে শ্রদ্ধাটা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য রয়েছে, সেটাও কিন্তু বিজেপির বাঙালির পার্টি হতে পারছে না। এবং এই যে হিন্দুদের কনসলিডেট করা, সেটা অমিত শাহ এবং বিজেপির নেতৃত্ব একটা জিনিস তারা কিছুতেই সেই রণকৌশল বদলাবে না, সেটা হচ্ছে যে আমরা জয়শ্রী রাম দিয়েই করব, আমরা রাম মন্দির দিয়েই করব, আমরা হিন্দু মুসলিম মেরুকরণ দিয়েই করব। সুতরাং শিক্ষকদের যে ইস্যু, যে এই সুপ্রিম কোর্ট যে রায় দিল, সেটা একটা প্যাকেজের মধ্যে একটা অঙ্গ, অর্থাৎ আপনার বুফেতে শশাও আছে, বিরিয়ানিও আছে। সুতরাং সেই শিক্ষকদের ইস্যু, আরজি করের ইস্যু, এগুলো একটা 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 প্যাকেজ, এটা একটা পরিকাঠামো তৈরি করছে। কিন্তু মূল জিনিসটা হচ্ছে হিন্দু মুসলমান। আর হিন্দু মুসলমান করতে গেলে এবারে যেটা নতুন স্ট্র্যাটেজি, সেটাও নতুন নয়, কিছুটা আগে ট্রায়াল অ্যান্ড এরারে হয়েছে, সফলতা অর্জন হয়নি। সেটা হচ্ছে যে মুসলিমদের একটা অংশকে মমতা বিরোধী করা এবং মুসলিমদের এই পারসেপশনটা দেওয়া যে দেখো এই মুসলমানরা, এই সমস্ত সংগঠন বা এরা, এই নেতারা বা এই কর্মীরা, সাধারণ মুসলমানরা, তারা তৃণমূল নেতাদের বাড়ি চড়াও হচ্ছে, তাদের তৃণমূল অফিসে ঘেরাও করা হয়েছে। সুতরাং মুর্শিদাবাদে এই যে ঘটনাটা, এটা এখন তদন্ত করতে গিয়ে দেখা যাচ্ছে যে যারা করেছে দে আর হায়ার্ড। কেননা সাধারণভাবে কোনো মুসলমান, এটা আমার নিজস্ব একটা মত, যে তার আইডিওলজিক্যালি বিজেপি সাপোর্টার হতে পারে না, কোনো মুসলমান হতে পারে না। কিছু মুসলমান তাদের কিছু রাজনৈতিক কারণে, যেরকম ওয়াকফ বিলকে সমর্থন করেছে এই সংগঠনটার নাম দাউদ ই বহরা, তারা নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। এটা খুব ছোট্ট একটা কমিউনিটি, গোটা পৃথিবী জুড়ে 10 লাখ মতো এই সদস্য রয়েছে এই মুসলিম সমাজের, তারা করতে পারে। গুজরাটে অনেক মুসলমান সমর্থন করে, তারা নিজেদের নিরাপত্তার জন্য করতে পারে, কিন্তু সাধারণভাবে করে না। তাহলে মুসলমানদের মধ্যে যদি বিভাজন ঘটিয়ে দেওয়া যায়, তাহলে সেটা মমতার জন্য বিপদের কারণ হতে পারে। মুসলিম ভোটটাকে যেভাবে হোক ভাঙতে হবে এবং হিন্দুদের ভোটটাকে আরো কনসলিডেট করতে হবে, দরকার হলে যোগী আদিত্যনাথকে ব্যবহার করতে হবে, যেভাবে হোক বাঙালিকে আরো বেশি উগ্র হিন্দুতে পরিণত করতে হবে। হচ্ছে না, দুটোই কিন্তু মুশকিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক রণকৌশলে তিনি দীঘায় জগন্নাথ মন্দির করছেন, তিনি কালীঘাটে নতুন আধুনিক প্রযুক্তির ব্রিজ এবং পরিকাঠামো তৈরি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যান্টি হিন্দু বলা, এই কাজটা কিন্তু অত সোজা নয়, কঠিন। সুতরাং হিন্দুদের ভোটটাকে একাট্টা হয়ে বিজেপিতে নিয়ে যাওয়া কঠিন, আর মুসলিম ভোটটাকে ভেঙে দিয়ে অ্যান্টি মমতা করা, তার চেষ্টাও কিন্তু এখনো পর্যন্ত সফল হয়নি। সুতরাং মুর্শিদাবাদের এই ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি পরাস্ত করতে পারল না। নমস্কার, আজ এই পর্যন্ত।